আজকে অনেক বরফ পড়ছে, যে গাড়ি বরফের ভিতর দিয়ে যাচ্ছে। এখন শীতের টায়ার একটু আলাদা, শীতের টায়ারগুলা একটু নরম এবং এর এটাও গঠনও আলাদা। সাধারণ সামারের টায়ারে শীতকালে চলা যায় না। তো আমি এখন বাসার দিকে যাচ্ছি। শীতকালে একটা জিনিস যে যে বলে যে দিন রাত, সারাদিন দিন, আসলে বরফ পড়লে এই যে এইভাবে আলো থাকে আর কি, মানে লাইট, বরফ যেহেতু সাদা, লাইটের রিফ্লেকশনে রাত্রেবেলাও এভাবে সারা রাত এরম আলো থাকে আর কি। তো যাই হোক, আমি বাসার দিকে যাচ্ছি, তো মনে করলাম যে একটু ভিডিও করি, কথা বলি। বাংলাদেশের অবস্থা, নির্বাচন নিয়ে দেখলাম যে কক্সবাজারে এই যে আমার টুপির উপরে বরফ পড়ে ভরে গেছে, এর নিচে আর একটা গরম টুপি আছে, এই টুপিটা উলের, আর উপরে এটাও গরম, কিন্তু এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, যাতে বরফগুলো ভিতরে না ঢোকে। তো যাই হোক, কক্সবাজারে দেখলাম, কক্সবাজার আসনে জামাতের একজন, বাংলাদেশ জামাত ইসলামের একজন প্রার্থী, তার মনোনয়ন বাতিল করা হয়েছে। কারণ হচ্ছে যে হাসিনার আমলে তার নামে একটা মামলা। তো সাধারণত হাসিনার আমলে জামাত কিংবা বিএনপির এদের নামে অনেক মামলা হয়েছে। অ্যাকচুয়ালি এই মামলাগুলো থাকারই কথা না, তারেক রহমানের নামেও ছিল, খালেদা জিয়ার নামেও ছিল, সবাই বের হয়ে আসছে। কিন্তু এটা আমি দেখছি একটা ষড়যন্ত্র হিসাবে। কারণ কক্সবাজারে এটা হচ্ছে ড্রাগের যে ইম্পোর্ট, এটা কক্সবাজার হয়ে টেকনাফ হয়ে দিক দিয়ে আসে। তো এখন ওখানে এমন একটা লোক দরকার যে, আমার এটা ধারণা যে এই ড্রাগ ব্যবসায় সহযোগিতা করবে কিংবা নিজেই তার সাথে থাকবে। জামাতে ইসলামের কেউ হলে হয়তো সেখানে ব্যাঘাত হবে আমার ধারণা। যে যে ব্যক্তির আসন ক্যান্সেল, নমিনেশন ক্যান্সেল করছে, অ্যাকচুয়ালি সে আগেও এমপি ছিল মনে হয়, যতদূর জানি। তো এখন আরও কয়েকজন আছে, কিন্তু আমার কাছে কক্সবাজারে এটাই মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এবং যখন তার এটা ক্যান্সেল করে, তখন নির্বাচন কমিশনের সরকারি কর্মকর্তা যারা ছিল, তাদেরও অনেকে নাকি, আমি ভিডিওটা দেখিনি, শুনলাম যে হাততালি দিয়েছে আর কি। তো আসলে এটা বোঝাই যাচ্ছে যে পক্ষপাতিত্বমূলক। অন্য কোনো কেস, লোন, ব্যাংক, এগুলো আলাদা, কিন্তু হাসিনার আমলের একটা কেসে তাকে বাতিল করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। এবং আমার মনে হয় যে এই ব্যাপারে জামাতে ইসলামেরও একটা শক্তিশালী পদক্ষেপ নেওয়া উচিত। কারণ নির্বাচন সবাই চায়, কিন্তু সেই নির্বাচন যদি পক্ষপাতমূলক হয়, তাহলে হয়তো যেটা বাংলাদেশের লোকের আশা, সেটা পূরণ হবে না। একটা ফেয়ার ইলেকশন সবাই কামনা করছে, এই আর কি। তো যাই হোক, এখন দেখা যাক কোন দিকে যায়। এছাড়াও কুমিল্লাতে একটা আসন এবং আরও কোথায়, সবই হেভিওয়েট ক্যান্ডিডেট আর কি। তারপরে মাহমুদুর রহমান মান্নার ওইটা একটা ব্যাংক লোনের ব্যাপার আছে, সেটা আলাদা, সেটাও দেখার দরকার। এই ধরনের জাতীয় পর্যায়ের যারা নেতা, তাদের নমিনেশন ক্যান্সেল, এবং দেখা যাচ্ছে যে অনেক দাগি আসামি, ওই যে একজন বিএনপির ক্যান্ডিডেট দাঁড়াইছে কোথা থেকে, তার আওয়ামী লীগের সময় হত্যা মামলা ছিল, সে অবস্থায় তার নমিনেশন ক্যান্সেল হয়নি। তার ভাই পলাতক, আরেক ভাই দাঁড়াইছে বিএনপির থেকে। তো এটা আমার মনে হয় যে এদিকে ইনকিলাব মঞ্চের আন্দোলন চলছে, এর সাথে বাংলাদেশে আসলে একটা বড় সড়ো ধাক্কা দেওয়ার দরকার। কারণ এই যে ফ্যাসিবাদী যে সরকার ছিল, সেটা গেছে ঠিকই, কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে যে তারাই আবার বিভিন্ন জায়গায় ম্যানিপুলেট করে তাদের ক্ষমতাকে ধরে রাখার একটা চেষ্টা চলছে, এবং সফলও হচ্ছে অনেক ক্ষেত্রে। দেখেন, আমি আসছি এদিকে, কিন্তু এখন রাত,
কিন্তু আলো শুধু এখানে না, সব জায়গায়। এখানে না হয় লাইট আছে, কিন্তু সব দিকেই আলো, অর্থাৎ সারা শহরে, অর্থাৎ সারা জার্মানিতে এখন এই বরফ, এবং এই রাইট রিফ্লেকশন। সূর্য নাই, কিন্তু তারপরেও মনে হচ্ছে দিনের মতো। এটাকেই বলে যে দিন রাত সব সময় দিনের মতো আর কি। তো আজকে আপনারা সচক্ষে দেখলেন, ওইখানে একটা লাইট আছে। এই লাইট সাধারণত বরফ না থাকলে ওই জায়গাটুকুতেই আলো হয় অল্প, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই যে লাইট আছে ফায়ার ব্রিগেডের, ওখানে আলো হয় সামনে একটু কাচের ভিতর দিয়ে, কিন্তু এখন দেখা যাচ্ছে স্পষ্ট সব দেখা যাচ্ছে, মানে একদম দিনের মতো আর কি। দিনে যেমন দেখা যায়। কয়টা লাইট আছে, কিন্তু আলো দেখেন কেমন। কারণ হচ্ছে যে নিচে সব সাদা, বরফের উপরে রিফ্লেকশন হচ্ছে। তো যাই হোক, এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু দেখা যাচ্ছে, কারণ ওখানে বরফ নাই। এভাবে শীত চলতে থাকলে নদীও বরফ হয়ে যাবে, সাদা হয়ে যাবে। এখানে এখনো বোঝা যাচ্ছে না পানি না, এটা উপরে মনে হয় বরফ অলরেডি হ্যাঁ হয়ে গেছে। এই যে বরফ দেখা যাচ্ছে, এই কর্নারে পানি আছে, কিন্তু ভিতরে মাঝখানে অলরেডি বরফ বোঝা যাচ্ছে। এখন আর একটু শীতটা কন্টিনিউস করলে এই বরফের উপর দিয়ে হাঁটে নদীর ওই পাশে চলে যাওয়া যাবে আর কি। আমি আগে গেছি, ইদানিং আর এত শীত পড়ে না। তো যাই হোক, যেটা বলছিলাম যে খুব বেশি সিট না, অল্প কিছু সিট ক্যান্সেল হয়েছে যেটা দেখছি। জামাতের মনে হয় হেভি ওয়েট 4টে। তো এখন বিশেষ করে কক্সবাজারের সিটটা নিয়ে আমি একটু মাথা ব্যথা, যে কক্সবাজারে আসলে একজন সৎলোক দরকার, যে কক্সবাজার বিশেষ করে চিটাগাং বিভাগ যেটা, এটা খুবই একটা রিস্কি বিভাগ আমাদের জন্য নিরাপত্তার খাতিরে। তো এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি দেশপ্রেমিক সংসদ সদস্য দরকার। তো এই ড্রাগ ব্যবসায়ী কিংবা এই ধরনের লোকজন আসলে তো আসলে দেশের কোনো পরিবর্তন আসবে না। তারপরেও দেখা যাক ইলেকশন কত দিকে যায়, আদৌ হয় কিনা। এভাবে চলতে থাকলে তো ভেজাল। এখন জামাত ইসলাম যদি মনে করে যে একটা সিট কি 5টা সিট ঠিক আছে, ইলেকশন হয়ে যাক, আমাদের অবস্থা ভালো, তাহলে আলাদা কথা। কারণ হচ্ছে যে এমপি যেই হোক কক্সবাজারে, সরকারে যদি তার দল না থাকে তাহলে কন্ট্রোল করা হয়তো যাবে। সব মিলায়ে যারা রাজনীতি করে বাংলাদেশে, তারাই আমার থেকে ভালো বুঝবে যে কোনটা করা সঠিক। কারণ অন দি স্পট আমি অনেক খবরই রাখি না। তবে শোনার পরেই আমার প্রথমেই যেটা মনে হয়েছে যে কক্সবাজারের এই সিটটা অ্যাকচুয়ালি সে যদি বাতিল না হয় শেষ পর্যন্ত, তাহলে সে জিতবে মোটামুটি কনফার্ম। দেখেন লাইট কিভাবে পড়ছে, একটা লাইট বাংলাদেশেও আপনারা জানেন যে রাস্তার লাইটে অল্প একটু আলো হয়। আমি রাস্তা পার হলাম, যে গাড়ি আসছে, আসলে এখন সবই আস্তে আস্তে চলছে আর কি। এগুলা রাস্তা পরিষ্কার করে, এই যে বরফ এগুলা জোগাড় করছে রাস্তা, আবার এখন পড়ছে। সকালে পড়ছে বরফ দিনে, তারপরে রাস্তা পরিষ্কার করছে, দেখেন আবার এখন এই যে এগুলা নতুন বরফ পড়লো, এখনো পড়ছে বরফ। তো 15 মিনিট আগেও পড়ছিল, এখন আবার একটু বন্ধ, আবার হয়তো মধ্যরাত্রে পড়বে, আমাদের যেমন বৃষ্টি হয় আর কি। তো যাই হোক, 8 মিনিট, হয়তো এই ভিডিওটা 10 মিনিট করব, তারপরে পোস্ট দেবো ফেসবুকে আর কি। তো এই হচ্ছে অবস্থা বরফের। এই যে আমার মাথা বরফে ঢেকে গেছে, সারা জ্যাকেট ট্যাকেট সব বরফ, যে হাত সব বরফে ঢাকা। তবে এই জ্যাকেটগুলো ওয়াটারপ্রুফ। আমার নিচে আর একটা জ্যাকেট আছে, এই যে নিচে ট্রাক চলছে বরফের ভিতরে, আসছে এখন আর কি আসছে। তবে রাত্রের একটা সমস্যা হয়, রাত্রে গাড়ি কম চলে, তখন এই রাস্তার বরফগুলো কাচের মতো শক্ত হয়ে যায়, তখন এই রিস্ক। অর্থাৎ সকালবেলা উঠে যে গাড়িতে যায় তার খুব সাবধানে চলা উচিত। তারপরে গাড়ি যখন যাওয়ার ফলে গাড়ির চাকার ঘর্ষণে রাস্তা গরম হয়, আস্তে আস্তে সেই কাচের মতো যে প্রলেপটা থাকে সেটা গলে পানি হয়ে যায়, শুধু এই চিকন জায়গাটা আর কি যেখান দিয়ে গাড়ি যায়। এখন যদি সারা রাত এদিকে গাড়ি খুব কম চলে, কিংবা কিছু রাস্তা আছে, মেন রোডগুলোতে হয় না, কিছু রাস্তা আছে একেবারেই
গাড়ি কম চলে, তখন হয় কি ওই বরফগুলা কাচের মতো হয়ে যায়। আর একটা সময় খুব রিস্কি, সেটা হচ্ছে এই যে বরফ যে পড়ছে, এখন ধরেন আগামীকাল সকালে +1 হলে এই বরফের রাস্তায় বরফগুলা গলবে পানির মতো। হট করে দেখা গেল যে আবার -3, তখন ওই পানিগুলা তুষার তো পিছলা হয় না, ওই পানিগুলা তখন পিছলা কাচের মতো হয়ে বরফ হয়ে যাবে আর কি। তখন গাড়ি চালানো খুবই রিস্ক। তো সাধারণত এসব দেশে এরা মোটামুটি নভেম্বর মাসে, অনেকে অক্টোবর মাসে গাড়ির টায়ার বদলায় ফেলে, শীতকালীন টায়ার লাগায়। আবার ওইদিক ফেব্রুয়ারির পরে মার্চে কিংবা এপ্রিলে আবার সামারের টায়ার লাগায়। সামারের টায়ারগুলো একটু হার্ড এবং কাটা কম, আর শীতকালের টায়ারগুলো হচ্ছে জোকের মতো আর কি, চিকন চিকন করে উপরে কাটা, যাতে রাস্তাতে ভালো মতো ধরতে পারে। তো যাই হোক, আমার ভিডিওটা 11 মিনিট হয়ে গেছে। আপনারা দেখলেন এই যে এটা পার্ক, সমস্ত কিছু বরফে ভরা, গাছগুলাও বরফে ঢেকে যাচ্ছে। এটা অ্যাম্বুলেন্স যাচ্ছে আর কি। রাত্রে অ্যাম্বুলেন্স হুইসেল মারে না, শুধু লাইট জ্বালায়, এটা এখানকার নিয়ম। যদি কেউ সামনে ব্যারিয়ার হিসাবে কোনো গাড়ি, তখন হয়তো হুইসেল ওয়ান টাইম মারে, কিন্তু সাধারণত রাত্রেবেলায় যে পেছনে গেল সামনে একটা গাড়ি, সে গ্লাসে দেখতে পারবে আয়নাতে যে পেছনে অ্যাম্বুলেন্সের সিগন্যাল। এখানে কিন্তু অ্যাম্বুলেন্সের সিগন্যাল এবং ফায়ার ব্রিগেডের গাড়ির সিগন্যাল আলাদা, এবং হুইসেলও আলাদা, পুলিশের গাড়িরও আলাদা। ড্রাইভাররা শুনলে বুঝতে পারে, আমরা বুঝতে পারি যে এটা পুলিশের না। এনিহাও 3টা ইমার্জেন্সি সাইড দিতে হবে। অনেক সময় রাস্তায় যদি সাইড না থাকে তো এরা ফুটপাতের উপরে উঠে পড়ে। গাড়ি ধরেন যাচ্ছে, এ রাস্তা জ্যাম হয়ে রয়েছে, ট্রাফিক জ্যাম, তখন করবে কি বাম দিককার গাড়িগুলা মানে একদম হচ্ছে ইসের উপরে, এই ফুটপাতের উপর তুলে দিয়ে অ্যাম্বুলেন্স কিংবা পুলিশের গাড়ি যদি হুইসেল মারে তাহলে ওরা সাইড দিয়ে দেবে, সবাই উঠে পড়বে ফটফট করে। আমাদের দেশের মতো না যে অ্যাম্বুলেন্স দাঁড়ায় আছে ভিড়ের ভিতরে। এখানে অ্যাম্বুলেন্সের হুইসেল প্রায় আধা কিলোমিটার দূরের থেকে যখন শোনে, তখন মানুষ তখন থেকেই প্রিপেয়ার্ড হয় যে অ্যাম্বুলেন্স আসছে, আগের থেকেই তারা সাইড করে চলা শুরু করে। এটা এখানকার নিয়ম। না যদি করে তাহলে কিন্তু পুলিশ এসে গাড়ি অ্যাটাক করে নিয়ে যেতে পারে তুলে ক্রেনে করে, এবং ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল হতে পারে। এই হচ্ছে নিয়ম। ওকে, আর এই জায়গাটা আমার বাসার সামনে, এখানে বেড়া দিয়ে ঘেরা, এটা প্র্যাকটিক্যালি কুকুরকে হাঁটানোর জায়গা। আগে বিভিন্ন জায়গায় কুকুর দৌড়া বেড়াতো, পায়খানা টায়খানা পেশাব করতে, এতে পথচারী মানুষের অসুবিধা হয়। এই যে গেট, এই গেটটা খোলা আছে, সাধারণত বন্ধ থাকে। এটা ইয়ে দিয়ে ঘেরা, এর ভিতরে আসে, কুকুরকে দড়ি খুলে দেয়, দিলে কুকুর এই জায়গাটায় ঘোরে। অনেক বড় একটা জায়গা, পেশাব পায়খানা করে, তারপরে আবার গেট খুলে বাইর করে নিয়ে যায়। আমার বাসার সামনে এটা বাস স্টপেজ, আর ওই মাথায়, এই রাস্তার মাথায় হচ্ছে আমার মেট্রো। আমি ওই দিক দিয়ে আসলাম, তবে নদীর ধার দিয়ে আসছে আর কি। এই রাস্তা দিয়েও আসা যায়, এই বিল্ডিংগুলোর পেছন দিয়ে, আবার সোজা চলে আসা যায়, যে গাড়ি আসছে এই রাস্তা দিয়ে, আবার ওই পাশ দিয়েও আসা যায়। আমার বাসার ওই পাশে একটা রাস্তা আছে, সেটাতেও মেট্রোতে যাওয়া যায়। তো হচ্ছে অবস্থা। এলাকাটা ফেডেল হামবুর্গের, এটা সেন্টারই বলা চলে, হামবুর্গ মিডিল, কিন্তু সাউথ মিডিল আর কি। এটা আমাদের এখান থেকে সেন্টার একদম, যেটা 0 পয়েন্ট, এটা মেট্রোতে 3টা স্টপেজ। অর্থাৎ শহর অনেক বড়, হামবুর্গ ঢাকার তুলনায় অনেক বড়। ঢাকা হয়তো 250-300 স্কোয়ার কিলোমিটার, সেখানে হামবুর্গ 750, অনেক বড়, আমাদের একটা জেলার সমান আর কি। তো যাই হোক, অথচ লোক সংখ্যা 2 মিলিয়নও না, প্রায় এখন হয়তো বিদেশিরা আসছে, সব ধরে 2 মিলিয়ন হবে। তো আজকে এখানে শেষ করি, পরে আবার কালকে দেখা যাক, যদি ওয়েদার ভালো থাকে বের হই, তাহলে আবার ভিডিও করব। বাংলাদেশের সবাইকে নববর্ষের শুভেচ্ছা, এবং সবাই ভালো থাকেন। তবে কয়েকটা ঘটনা ঘটছে, যেরকম ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নাকি তুলে নিয়ে গেছে, এমনও হতে পারে। আমেরিকা বলছে তুলছে, কিন্তু আসলে সে নিহত। কি হবে জানি না। ইরানে ডেমনস্ট্রেশন চলছিল, ইসরায়েল এখানে মদত দেওয়ার পরে আস্তে আস্তে হয়তো কিছুটা কন্ট্রোলে আসছে, এখন কয়েকটা শহরে আছে। তবে যে ব্যাপারে বিগ আকারে হচ্ছিল সেটা
অনেকটাই দমন করছে। কারণ ইরান তো আসলে ওদের ওই যে রেভলিউশনারি গার্ড আছে এবং বাজিস যেটা আছে, প্যারাট্রুপ পুলিশ মানে সিভিল আর্মি যেটা, ওরা অনেক সংখ্যায় বেশি, 7-8 মিলিয়ন। ইরানে আসলে এভাবে ডেমনস্ট্রেশন করে সরকার পতন খুবই কঠিন। আর একটা জিনিস হয়েছে, সৌদি আরব এবং আমিরাতের যুদ্ধ হচ্ছে ইয়েমেনের ভূমিতে। কারণ আমিরাত আমিরাত আবার সাপোর্ট করছে সোমালিয়ার একটা জায়গাকে কাটে নিয়েছে, সোমালিল্যান্ড ঘোষণা করার সাথে সাথে ইসরায়েল সেখানে স্বীকৃতি দিয়েছে। তার মানে এটা ইসরায়েলের প্রজেক্ট। পৃথিবীর কেউ স্বীকৃতি দেওয়ার আগেই ইসরায়েল স্বীকৃতি দিয়েছে, মানে এটা তাদের একটা প্রজেক্ট। ওখানে বসে তারা রেড সিতে মানে কন্ট্রোল নেবে এরম একটা। তবে আল্লাহর ইচ্ছা আর কি, দেখা যায়। তবে মুসলমানরা তো ইউনাইটেড না, এটাই সমস্যা। আর এই আরব কান্ট্রিগুলোর যে রাজতন্ত্র আছে, এদেরও অবস্থা হয়তো আর কিছুদিনের ভিতরে কি হবে সেটাও আল্লাহ জানে। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যদি তুলে নিয়ে যায়, তাহলে তখন রাশিয়ারও রাইট থাকবে ইউক্রেনের প্রেসিডেন্টের ভবনে বোম্বিং করে প্রেসিডেন্টকে মারিয়ে দেওয়া, যদি তুলে নাও নিতে পারে, কারণ আমেরিকার তখন আর কিছুই বলার থাকবে না। এইভাবেই আস্তে আস্তে পৃথিবীতে বিভিন্ন কনফ্লিক্ট সৃষ্টি হয়। তবে আমার ধারণা, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলতে পারি, এই স্যাটানিক পাওয়ার যেটা, আসলে যে যত যাই বলুক এটা চলতেই থাকবে। তৃতীয় বিশ্বযুদ্ধ না হওয়া পর্যন্ত এই স্যাটানিক পাওয়ার আসলে এদেরকে দমন করা সম্ভব না। কারণ এদের হাতে টাকা আছে, মিডিয়া আছে, ষড়যন্ত্র, এরা এক্সপার্ট। তো আল্লাহ ভরসা, সবাই ভালো থাকবেন। হামবুর্গ থেকে খোদা হাফেজ।